শুভ সন্ধ্যা friends. Am I audible and visible? শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আমি শুরু করছি। শুভ সন্ধ্যা। আজকে ফেসবুকে যে আসবো, লাইভ ফেসবুকে, আমি এটা খুব একটা নিশ্চিত ছিলাম না। সন্ধেবেলা কাশ্মীরের পুলওয়ামাতে এখনো পর্যন্ত অফিসিয়ালি 28 জন হিন্দু, স্পেসিফিক্যালি অল মেল পারসনস, সিলেক্টিভলি খুন হয়েছে পাকিস্তানি জিহাদিস্টদের আক্রমণে। এই খবরটা দেখে আজকে আলোচনায় আসতে হলো। দেখুন, কাশ্মীরে কাশ্মীর ইস্যু চট করে সলিউশন হবে না। কাশ্মীর ইস্যু তৈরি হয়েছিল আজ থেকে 8 দশক আগে আগে নেহরুর ভুলের জন্য, তার ব্যক্তি স্বার্থপরতার জন্য, তার চক্রান্তে। তার কারণ নেহরু নিজে একদম, তার ডিএনএ হচ্ছে মুসলিম এবং বাই কালচার একদম ইউরোপিয়ান, ব্রিটিশ, কিন্তু ডিএনএ হচ্ছে মুসলিম। এবং তাদের মতো লোকের জন্যই মুসলিম লীগ শক্তিশালী হয়েছিল এবং তাদের স্বার্থের জন্যই পাকিস্তান তৈরি হয়েছিল আর পিওকে তৈরি হয়েছিল। এবং এগুলো তাদের ভুল নয়, এগুলো পরিকল্পিত চক্রান্ত। আমায় অডেবল? এবং তার মাসুল দিতে হবে, এবং এই সলিউশনগুলো একদিনে হবে না। আরেকটা জিনিস বলি, যে 1947-এর পার্টিশন অফ ভারতবর্ষ, এটা একটা ঘটনা, কিন্তু তার প্রেক্ষাপটটা অনেক বড়। সেটা একদিনে সম্ভব হয়নি, একদিনে হয়নি। ডিভিশনের প্রেক্ষাপট তৈরি হয়েছিল, হিন্দু ফোবিয়ার ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছিল। কারণ পাকিস্তান সৃষ্টির মূল জায়গাটা হচ্ছে হিন্দু ফোবিয়া আর কিছু ব্যক্তির ব্যক্তি স্বার্থ আর প্যান ইসলামের স্বার্থ। কারণ ইসলামের যে স্বপ্ন, গোটা পৃথিবীতে সে ইসলামের ফ্ল্যাগ তুলবে, এই এবং তাকে সব থেকে ব্যাক করে যখন মুসলিম লীগ করে গেছে, ব্রিটিশ করে গেছে, গান্ধী নেহরু করে গেছেন। গান্ধী নেহরু দুজনেই তো ডিএনএতে, নেহরু ডিএনএতে কমপ্লিটলি মুসলিম ডিএনএ, গান্ধী ডিএনএ হাফ মুসলিম ডিএনএ, এবং সেক্রেটলি অল আর ইসলামিস্ট। যাই হোক, এবার আসছি আমি। দেখুন, কাশ্মীরে যে সিলেক্টিভলি, এখনো অফিসিয়ালি আমরা দেখলাম পুলওয়ামাতে 28 জন সিলেক্টিভলি মেল পার্সনদের খুন করা হয়েছে, এবং তাদেরকে প্রথমে আইডেন্টিটি কার্ড দেখানো হয়েছে, তারপর তাদেরকে উলঙ্গ করে তারা মুসলিম না হিন্দু দেখে খুন করেছে। একই চিত্র দেখুন মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে একদম সিলেক্টিভলি হিন্দু পাড়ায় জিহাদি আক্রমণ হয়েছে। মুর্শিদাবাদে যেটা হয়েছে এটা কিন্তু দাঙ্গা নয়, দাঙ্গাতে দুপক্ষই ভায়োলেন্স করে, দুপক্ষের ভায়োলেন্স হলে দাঙ্গা হয় না, দাঙ্গাতে দুপক্ষই জড়িত হয়। এখানে এক পক্ষ, শুধু ইসলামিস্ট পক্ষ জিহাদি কাজকর্ম করেছে, হিন্দুদের উপরে একতরফা আক্রমণ করে গেছে। এটা জিহাদি আক্রমণ। এখানেও যে কজন খুন হয়েছে সিলেক্টিভলি হিন্দু। একটা একদম, ওদের ইসলাম ধর্মে এই যে অন্য ধর্মের মেলেদের খুন করা,
পুরুষদের খুন করা, এটা ওদের প্রেসক্রিপশন। এবং সেই জিনিস যেটা 1300 বছর আগে শুরু হয়েছিল, সে জিনিস চলছে ভারতবর্ষে, চলে আসছে, আজও চলছে। এবার আসছি এবার পাকিস্তান ওরা দুটো পেয়েছে আজ থেকে 8 দশক আগে, পূর্ব এবং পশ্চিম। সেটা পেয়েও শান্তি নেই, কারণ ওরা এই বাকি ভারতবর্ষের আরও অনেক অংশ ওরা চায় এবং গোটা ভারতবর্ষকে ইসলামাইজ করতে চায়। টু দেম ইন্ডিয়া ইজ এন আনসেটেলড এজেন্ডা, দে ওয়ান্ট টু সেটেল ইট। ইসলামিক ফ্ল্যাগ, কারণ ওদিকে আফগানিস্তান, ইরান, ইরাক সব ইসলামাইজড হয়েছে, পাকিস্তান হয়ে গেছে, বাংলাদেশ হয়ে গেছে, ওদিকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সব ইসলামাইজড হয়ে গেছে। সুতরাং এই বাকিটা যেটা পড়ে আছে, এটাকে ইসলামাইজ করা, হিন্দু ফোবিয়া। কারণ পাকিস্তানের কনস্টিটিউশনের বেসিক জায়গাটা হচ্ছে হিন্দু ফোবিয়া। এই হিন্দু ফোবিয়া চলে গেলে পাকিস্তান ডিসঅ্যাপিয়ার করে যাবে, পাকিস্তানের অস্তিত্বের প্রয়োজন হবে না। হিন্দু খুন করতে হবে। এবার আসছি আরেকটা কি, এই মুহূর্তে পাকিস্তান, বলেছিলাম পাকিস্তান পৃথিবীর সব থেকে ধনী মুসলিম দেশ কে? সৌদি আরব। আর সব থেকে বড় মুসলিম দেশ কোনটা? ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার মুসলিমরা কিন্তু অত্যন্ত অত্যন্ত সব, তারা তাদের অতীতের যে কালচার, যে হিন্দু কালচার রিটেন করেছে, তারা এত হিন্দু ফোবিক নয়। এবার সৌদি আরব এক সময় তার টাকা সাপ্লাই করত, আরব মানি সাপ্লাই করে ভারতবর্ষের মধ্যে ব্ল্যাক মানি পাঠিয়ে, বা ওদিকে বাংলাদেশ পাকিস্তানে ব্ল্যাক মানি পাঠিয়ে এখানে টেররিস্টদের ওরা ইন্সপায়ার করত এবং প্রচুর মসজিদ তৈরি করাতো, মানে ইসলামিস্ট জিহাদি তৈরি করার ফান্ডিং করত। এই জায়গাটা ভারত সরকার, নতুন এনডিএ গভর্নমেন্ট, মোদি গভর্নমেন্ট, এই জায়গাটা সৌদি আরবের সঙ্গে ভালো আন্ডারস্ট্যান্ডিং এসেছে যে তোমার যে সৌদি আরবের টাকা একসময় শেষ হয়ে যাবে, কারণ তোমার অয়েল শেষ হয়ে যাবে, তখন তুমি কিভাবে চলবে। এইসব ফান্ডিং না করে ইউ প্রিজার্ভ ইউর ওয়েলথ অ্যান্ড ইনভেস্ট মানি ইন ইন্ডিয়া। তোমরা ফ্যাক্টরি করো, ইনভেস্টমেন্ট করো, সেখান থেকে তোমরা মুনাফা নাও, তোমাদের জাতটা বাঁচবে। এবং দে হ্যাভ টেকেন দিস অ্যাডভাইস ভেরি সিরিয়াসলি। এই জন্যে সৌদি আরব থেকে আরব মানি ফান্ডিং টু দিস টেরোরিস্ট ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট কমে গেছে অনেক। আর পাকিস্তানটা কি? পাকিস্তানটা এই মুহূর্তে হচ্ছে টেরোরিস্ট তৈরির কারখানা। ইন কোয়ালিটি নাম্বার 1 পাকিস্তান, ইন নাম্বার হচ্ছে বাংলাদেশ। কারণ প্রচুর যুবক আছে ওখানে, প্রচুর ইয়ং ম্যানসার আছে, প্রচুর মাদ্রাসা আছে, প্রচুর বেকার আছে। টেরোরিস্ট বানানোর সংখ্যার দিক থেকে নাম্বার 1 জায়গা এখন বাংলাদেশ। আর কোয়ালিটির দিক থেকে হচ্ছে টেরোরিস্টের প্রোডাকশনের কোয়ালিটি সেন্টার হচ্ছে পাকিস্তান, আর কোয়ান্টিটি সেন্টার হচ্ছে বাংলাদেশ। এবার দেখো কি ঘটে গেছে বিশ্বের। তুমি যদি এই ক্রাইসিসগুলো দেখা গেছে, ক্রাইসিসগুলো, একটা ক্রাইসিস ওখানে দাঁড়িয়ে আছে কে? একটা ক্রাইসিস হচ্ছে অ্যারাউন্ড তাইওয়ান। সেখানে একদিকে চীন আর তাইওয়ান, অন্যদিকে তাইওয়ানের সঙ্গে গোটা ওয়েস্টার্ন ফোর্স, ওদিকে জাপান, ইউরোপ, আমেরিকা, সেখানে একটা দ্বন্দ্বের সেন্টার। সেইখানে চীন এনগেজড। এটা খুব ভালো জিনিস, ইন্ডিয়ার পক্ষে ভালো জিনিস। এবার দেখো ইউক্রেন ফ্রন্ট, ইউক্রেনে রাশিয়া এবং ইউক্রেন এনগেজড। ইউক্রেনের দিকে গোটা ইউরোপ এনগেজড। এটা ভালো জায়গা ইন দ্য সেন্স ফর ইন্ডিয়ার জন্য। ইউরোপিয়ান ফোর্সগুলো ওখানে এনগেজড। যত এই বিগ পাওয়ার্সগুলো এনগেজ থাকবে ইন এ ডিস্টেন্ট প্লেস, আমাদের ইন্ডিয়া, আমাদের জাতীয়তাবাদী শক্তির প্লে করতে সুবিধা হবে। উইল বি ফ্রি রিলেটিভলি, আওয়ার হ্যান্ডস উইল বি ফ্রি, উইল গেট দ্য ফ্রি হ্যান্ড টু এক্সারসাইজ, টু প্লে ইন দিস সাবকন্টিনেন্ট। এবার আসছি আমি
ওদিকে আসছি, এই গালফে, সেখানে ইউরোপিয়ান ফোর্স সঙ্গে ইসরায়েল, তার এগেনস্টে ওখানে ইরান এবং তার অ্যালায়েড ফোর্সগুলো, প্যালেস্টাইন, অল দিস ইসলামিস্ট ফোর্সেস, এখানে একটা এনগেজমেন্ট। এবার দেখো, ওইখানে মোটামুটি ইসরায়েল তার এনিমিগুলোকে অনেকটাই সাইজ করে নিয়েছে। ওইখানে আমেরিকার এনগেজমেন্টটা এখন বেশি দরকার নেই। ঠিক আবার ইউক্রেন ফ্রন্টটা আস্তে আস্তে সেটেলড হয়ে যাচ্ছে, সেখানে রাশিয়াকে খুব বেশি এনগেজমেন্ট নেই, দরকার নেই। বিশ্ব মানচিত্রে একটা জিনিস ঘটে গেছে, যেটা 71-এ বাংলাদেশ মুক্তিযুদ্ধের পরে যখন ভারত এবং রাশিয়ার কাছে চীন এবং আমেরিকার নাক ঘষা হয়েছিল, ইজ্জতে লেগেছিল, তারপরে পাকিস্তান সেই যুদ্ধে প্র্যাকটিক্যালি ইন্ডিয়া এবং রাশিয়ার জয় হয়েছিল, বাংলাদেশকে মুক্ত করেছিল। আর অন্যদিকে মানসম্মান খুইয়েছিল পাকিস্তান, সে ডিভাইডেড হয়েছিল, দুর্বল হয়েছিল, পরাজিত হয়েছিল। আর চীন এবং আমেরিকা, তাদের ইজ্জতে আঘাত লেগেছিল। এই তো। তারপরে, তার আগে মনে রেখো, আমি বহুবার বলেছি, তার আগে চীন এবং আমেরিকার মধ্যে মুখ দেখাদেখি ছিল না। পাকিস্তানের সঙ্গে উভয়েরই আমেরিকার সঙ্গে আলাদা করে, পাকিস্তানের সঙ্গে চীনের সঙ্গে আলাদা করে সম্পর্ক ছিল, বন্ধুত্ব ছিল। পাকিস্তান চীন এবং আমেরিকার বন্ধুত্ব করে দেয়। সেই বন্ধুত্বই হচ্ছে আজকের চীনের অর্থনৈতিক উন্নতি এবং যে এর উন্নতি, সমস্ত ইন্ডাস্ট্রিয়াল উন্নতি, মিলিটারি উন্নতি, আর্থিক উন্নতির মূল কারণ আমেরিকার সাহায্য। আমেরিকা এবং ইউরোপিয়ান ফোর্সের সাহায্যেই, আমি আলোচনা করেছি, আজকে চীনের এই উন্নতি। শুধু কমিউনিস্ট হয়েই ছিল ওরা, 49-এ বিপ্লবের ওরা কমিউনিস্ট চীনই ছিল, বাট ইট ওয়াজ ইকোনমিক্যালি উইক, মিলিটারিলি ভেরি উইক। ওদের হাতে খুব মডার্ন ওয়েপন্স ছিল না। আমেরিকার এবং ইউরোপের মানি ইনভেস্টমেন্টের পরেই ফ্যাক্টরি তৈরি হয়, তাদের টেকনোলজি এবং মানি আসে, এতে কোটি কোটি চীনের যুবক, বেকার যুবকরা চাকরি পায়। এইখান থেকেই চীনের আর্থিক উন্নতি, ইন্ডাস্ট্রিয়াল উন্নতি, এবং সেই টাকা থেকেই ওরা ওয়েপন্স তৈরি করে, গবেষণা করে, ওদের অ্যাডভান্সমেন্টগুলো হয়। আজকে চীনের উন্নতির কারণটাই হচ্ছে আমেরিকান ইনভেস্টমেন্ট। 71 থেকে, যেটা পরপর 75-এর পর থেকে আরও হয়ে আসছে। কিন্তু সেইখানেই হচ্ছে আমেরিকা তার একটা বড় শত্রুকে তৈরি করেছে। এই মুহূর্তে বিশ্ব মানচিত্রে আমেরিকার পজিশনটা হচ্ছে নাম্বার 1 মিলিটারিলি, টেকনোলজিক্যালি, সায়েন্টিফিক্যালি অ্যান্ড মিলিটারিলি, ফিনান্স ওয়াইজ। চীন নেক টু নেক নাম্বার 2 পজিশনে এসে গেছে। বিশ্ব মানচিত্রে এখন দ্বন্দ্ব আমেরিকার সঙ্গে চীনের। চীনকে যদি এখন কন্টেন না করতে পারে, কন্ট্রোল না করতে পারে, তাহলে এক মুহূর্তে বিশ্বের 1 নম্বরের পজিশনটা চীন দখল করে নেবে। এই জায়গাটা আমেরিকার এখন মাথা ব্যথার কারণ। এবার আসছি কি হচ্ছে। এই মুহূর্তে আমেরিকা চাইছে চীনকে সাইজে কমিয়ে দিয়ে অন্য শক্তিগুলোকে রাইজ করিয়ে চীনকে কন্টেন করা, এবং এশিয়াতে একমাত্র অপশান আমেরিকার কাছে ভারতবর্ষ। আর ভারতের স্বার্থ কোথায়? কারণ ভারতবর্ষের স্বার্থ হচ্ছে চীন, যদিও রেসপেক্ট করি, ভেরি ওল্ড সিভিলাইজেশন, চীনের অ্যাটিচিউডটা, চীনকে বিশ্বাস করা যায় না। চীনকে কেউ বিশ্বাস করবে না, কারণ চীন মাঞ্চুরিয়াকে খেয়ে নিয়েছে, চীন মঙ্গোলিয়াকে খেয়েছে, চীন তিব্বতকে খেয়েছে, চীন ভিয়েতনামকে খেতে চেয়েছিল, চীন ইন্ডিয়ার বহু অংশ খেতে চাইছে, চীন সাইবেরিয়া, যে রাশিয়ার যে বিশাল অংশ, তাকে খেতে চাইছে। সুতরাং একে কেউ বিশ্বাস করে না। আরও বিশ্বাস করে না কেন? কারণ করোনা ভাইরাসের সৃষ্টি চীনের ল্যাবেই হয়েছিল। ওরা ওয়েপন হিসেবে, ভাইরাস ওয়েপন তৈরি করার জন্য এটা নিজেরা ল্যাবে তৈরি করেছিল। এবার ডেলিভারিটি লিক যদি নাও করে, ইনঅ্যাডভার্টেন্টলি, মিস্টেকেনলি লিক করেছে, কিন্তু এটা স্বীকার করছে না। অর্থাৎ করোনা ক্রাইসিসে ওয়ার্ল্ড যেভাবে সমস্ত কান্ট্রি চোখের জল ফেলেছে, এর কারণটা হচ্ছে
এই চীন। এই চীনকে কেউ বিশ্বাস করে না, ভারতেরও বিশ্বাস করা উচিত নয়, রাশিয়ারও বিশ্বাস করা নয়। এবার এই চীন করেছে কি, মায়ানমার যেটা বার্মা, বার্মার সরকারকে সেখানে মাথা ঢুকিয়ে সেখানে একটা মিলিটারি জান্টা গভর্নমেন্ট তৈরি করে রেখেছে। এই মিলিটারি জান্টা গভর্নমেন্ট মায়ানমারের, এটা হচ্ছে একদম চায়নারই এরা প্রক্সি গভর্নমেন্ট। যে মুহূর্তে চায়না প্রক্সি গভর্নমেন্ট তৈরি হয়েছে, এটা আমেরিকার স্বার্থের এগেনস্টে, এটা ইন্ডিয়ার স্বার্থের এগেনস্টে। ক্লিয়ার? এইবার ঠিক চীন চাইছে বাংলাদেশেও ঢুকে সেখানে খবরদারি করবে, তাই তো? ইউনুসের এখন হৃদয়ের বন্ধু হচ্ছে চীন, কারণ ইন্ডিয়াকে সাইজ করতে গেলে তার বাংলাদেশকে প্রয়োজন। চীন বাংলাদেশকে দিয়ে ইন্ডিয়াকে সাইজ করতে চায়। ওদিকে পাকিস্তান, পাকিস্তানও চাইছে, পাকিস্তান তো ডিরেক্টলি শত্রুতা করছে, আবার বাংলাদেশের মধ্যে ঢুকে ইন্ডিয়াকে সাইজ করতে চায়, ইন্ডিয়ার মধ্যে টেররিস্ট ঢোকাতে চায়। পশ্চিম প্রান্ত দিয়ে তো টেররিস্ট ঢুকছেই। এই মুহূর্তে ইন্ডিয়ার বিরুদ্ধে ডিরেক্টলি বাংলাদেশ, ইউনুস গভর্নমেন্ট, ওদিকে পাক গভর্নমেন্ট, পাক সরকার এবং পাক গভর্নমেন্ট, ইউনুস গভর্নমেন্ট এবং চীন, এই তিন দিকে তিনটে আমরা শত্রু বেষ্টিত হয়ে আছি। এই অবস্থায় ইন্ডিয়ার মুক্তির পথ কোথায়, আমরা কিভাবে মুক্তি হয়? কারণ এই যে এই যে আমাদের টেররিস্ট আসছে পশ্চিম প্রান্ত দিয়ে, জম্মু কাশ্মীরে কি পাঞ্জাবে, এটা হচ্ছে চায়না ইনস্টিগেটেড, চায়না ইনস্টিগেটেড পাকিস্তান থেকে। ঠিক বাংলাদেশ থেকে যে এই যে লক্ষ লক্ষ টেররিস্ট ইন্ডিয়াতে ঢুকেছে ইন দ্য ফর্ম অফ ইনফিল্ট্রেশন, এটাও হচ্ছে একটা একসময় আমেরিকান ডিপ স্টেট এবং চীনের পাকিস্তানের চক্রান্তের ফসল। ভারতবর্ষের মধ্যে প্রচুর ইসলামিক জিহাদ ইনফিল্ট্রেটেড ঢুকিয়েছে, রোহিঙ্গাদের ঢুকিয়েছে, এবং এই যে ইনফিল্ট্রেশনে সাহায্য করেছে কারা? একদম এই প্যান ইসলামের বন্ধু, চীনের বন্ধু, যারা প্রকৃতপক্ষে ভারতের শত্রু, সে আগের সিপিএম এবং টিএমসিপি। ওরা ঢুকিয়েছে নিজের ভোট ব্যাংক তৈরি করার জন্যে, বাট এটা হয়ে গেছে ভারতবর্ষের বিরুদ্ধে, অস্তিত্বের বিরুদ্ধে একটা মস্ত বড় থ্রেট। যে কোটি কোটি ঢুকেছে রিফিউজি, ইন ফর্ম অফ রিফিউজি অর ইন ফর্ম অফ ইনফিল্ট্রেশন ইলিগালি, এদের মধ্যে লক্ষ লক্ষ আছে টেররিস্ট। এরাই ভারতবর্ষের এখন সমস্ত আমাদের অস্তিত্বের সংকট তৈরি করে রেখেছে। এরা সব ভারতবর্ষে বসে আছে, একদম সেটেল করে বিভিন্ন কর্নারে বসে আছে। তাহলে ভারতবর্ষের শত্রু শুধু এই পাকিস্তান, ইউনুস গভর্নমেন্ট, বাংলাদেশ বা চীন নয়, বা ডিপ স্টেট আমেরিকা নয়, বা ওখানে কানাডাতে যে খালিস্তানিরা বসে আছে। ইন্ডিয়ার মধ্যে এই যত টেররিস্টরা ঢুকে বসে আছে ইন ফর্ম অফ রিফিউজিজ, বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, এরা বিশেষ করে বাংলাদেশ থেকে, আর এই ভারতের এই সিকুলার পার্টিগুলো, সে টিএমসি হোক আর সিপিএম হোক, এই সবাই এরা মূলত ভারতবর্ষকে কেন্দ্রীয় সরকার দুর্বল দেখতে চায়। কারণ দুর্বল দেখলেই এই রাজ্যে যে ব্যক্তি পার্টিগুলো আছে, এই মমতার ব্যক্তি ফ্যামিলি পার্টি, ওদিকে যাদবদের, মুলায়ম যাদবদের ব্যক্তি পার্টি, এগুলো হচ্ছে ব্যক্তি পার্টি, ব্যক্তি ফ্যামিলি পার্টি। ওখানে ডিএমকের ফ্যামিলি পার্টি, ওখানে এসপির ফ্যামিলি পার্টি, ওখানে ন্যাশনাল কনফারেন্সের ফ্যামিলি পার্টি। এই ফ্যামিলি পার্টিগুলোর সুবিধে যত কেন্দ্রীয় সরকার দুর্বল হবে। কারণ কেন্দ্রে যে সরকার আছে এই মুহূর্তে, সেটা কোনো ব্যক্তি পার্টির সরকার নয়। কংগ্রেস ছিল ব্যক্তি পার্টির সরকার, হ্যাঁ, নেহেরু গান্ধী ডাইনেস্টির সরকার। এই এই জিনিসটা ওরা বরদাস্ত করে, কারণ ওদের ব্যক্তি স্বার্থের অসুবিধে, ওদের চুরি চামারি করার অসুবিধে। ওরা চায় ভারতবর্ষ দুর্বল হোক, বিভিন্ন প্রান্তে টেরোরিস্ট অ্যাক্টিভিটি হোক। এই যে মুর্শিদাবাদে দুজন লোক খুন হলো, দুজনেই বাঙালি হিন্দু, এবং তারা নিজেরা ফ্যামিলি বলছে তারা সিপিএম করত। এই সিপিএম করেছে, এই কথাগুলো বলার পরেও তাদের জন্য সিপিএম একটা চোখের জল ফেলেনি। কোনো সিপিএম নেতা তাদের নিয়ে একটা শোকসভা করেনি। কারণ শোকসভা করতে গেলেই ওই হিন্দু নিহত লোকেদের নামটা বলতে হবে। এই নামটা ওরাও বলতে চাইছে না, তার কারণ হিন্দু নামটা, হিন্দু লোকেরা খুন হয়েছে, সভাপতি লোকের প্রশ্ন আসবে তারা কে খুন করেছে। এই যে সিপিএম
যে এত মুসলিম ভক্ত, কারণ সিপিএম টিএমসিপি এরা হচ্ছে মুসলিম মাসলম্যানদের একদম দিয়ে পার্টির, এরা 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 মাসলম্যান, এরা 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 পাওয়ার তৈরি করে, এদের যে গুন্ডা বাহিনী এটা হচ্ছে একদম এই মুসলিম মাসলম্যানরা। কারণ পার্টি ওদের বাঁচাতে গেলে প্রচুর গুন্ডা প্রয়োজন, সেই গুন্ডামিটা করবে এই মুসলিম মাসলম্যানরা, মুসলমানদের বিরুদ্ধে একটা কথা বলবে না। এইবার এবার 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 প্যান ইসলামের একটা প্রবলেম এসে গেছে কোথায়? প্রবলেমটা হয়েছে বোথ বাংলাদেশ, কারণ বোথ, কারণ একটা জিনিস ঘটেছে কি, আগের পিরিয়ডে ট্রাম্প ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের একটা বন্ধুত্ব তৈরি করে দিয়ে গেছে, সৌদি আরব এবং ইউএইর সঙ্গে। ওদিকে বহু আগে ইজিপ্টের সঙ্গে ইসরায়েল একটা রফা হয়ে গেছে। ইসরায়েলের বিরুদ্ধে ভেবেছিল ওরা সমস্ত মুসলিম কান্ট্রি মিলে একটা যৌথ আক্রমণ করবে, সেটা কিন্তু কোনোবারই সম্ভব হয়নি। এবার এদিকে হয়েছে, তাহলে ভরসা এখন কে? তুর্কি, সিরিয়া, সিরিয়া উন্ডেড হয়ে গেছে, ইরান আর পাকিস্তান, বাংলাদেশ, এরাই একদম ইসরায়েলের এগেনস্টে এবং ইন্ডিয়ার এগেনস্টে এরা খড়গহস্ত। এই তো পাকিস্তানের কি অবস্থা হয়েছে? পাকিস্তান নিজে, পাকিস্তান নিজে আমি am I audible? Am I audible? পাকিস্তান নিজে এখন, পাকিস্তান নিজে এখন চার টুকরো হওয়ার দিকে যাচ্ছে। বালুচিস্তান, সিন্ধু আলাদা, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, আর পক তো ইন্ডিয়া একটা সময় নিয়ে নেবে, আর পড়ে থাকবে শুধু ওয়েস্ট পাঞ্জাব। আর পাকিস্তান তার এই ভাঙনটা রোধ করতে পারছে না, এই ভাঙনটা শুধু সময়ের অপেক্ষা। আর পাকিস্তান এখন আর আমেরিকার কাছ থেকে, ইংল্যান্ডের কাছ থেকে দান খয়রাত পাচ্ছে না, পাচ্ছে না, পাচ্ছে চীনের কাছ থেকে, তাও অ্যাজ এ লোন। এবং ওখানে চীন গিয়েছিল তার রোড অ্যান্ড তার পোর্ট তৈরি করা, যাতে ওই পোর্ট দিয়ে আরব সি এবং ইন্ডিয়ান ওশনে তার আধিপত্য বিস্তার করতে পারে। এবং বাট তার যে রোড ইনিশিয়েটিভ যেটা, তার বড় জায়গাটা হচ্ছে বালুচিস্তান। এই বালুচিস্তানে চীনা ইঞ্জিনিয়ার এবং ওয়ার্কারদের জীবনটা অতিষ্ঠ করে তুলেছে বালুচ বিপ্লবীরা। কারণ বালুচ বিপ্লবীরা দেখছে তারা তো পাকিস্তানের অধীনে আছে, পাকিস্তান সেখানে এক শক্তি তাদেরকে পরাহত করে রেখেছে, এক সাম্রাজ্যবাদী শক্তি। পাকিস্তানকে তারা, পাকিস্তানি পাঞ্জাবিরা বালুচদের দমিয়ে রেখেছে, এক বাইরের শক্তি পরাভূত করে রেখেছে। চীন আরেকটা শক্তি এসে তাদেরকে আরও পরাভূত করছে, দুটো শক্তিকে তারা বরদাস্ত করতে চায় না। চীনা ইঞ্জিনিয়ার এবং চীনারা যদি ঢুকে পড়ে একসময় ওদেরকে তাড়ানো যাবে না, সেই জন্যে তারা চীনাদেরকে বরদাস্ত করছে না, চীনাদের কচুকাটা করছে। এবং চীন ওখানে আর্মি পাঠিয়ে নিজেদের ইঞ্জিনিয়ার এবং ওয়ার্কারদের সেভ করার চেষ্টা করছে। কারণ পাক আর্মি ইজ ফেলিং টু সেভ দ্য লাইফস অফ দ্য চাইনিজ ওয়ার্কার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স দেয়ার। এখানে একটা সংকট। নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সটা আফগানিস্তান বহুদিন থেকে দাবি করে বসে আছে। এবার আসছি আমি, তারপরে আসছি আমি, এবার আসছি বাংলাদেশের সেন্টারে। পাকিস্তানের এই ক্রাইসিসটা আসছে, সুতরাং পাকিস্তানের এই ক্রাইসিস থেকে বাঁচার একটাই পথ, কারণ পাকিস্তানের মধ্যে যে অ্যান্টি ইন্ডিয়া যে ক্যারেক্টার্সগুলো ছিল তারা মিস্টেরিয়াসলি কিল্ড হয়ে যাচ্ছে। কে কিল করছে, কীভাবে কিল করছে, এটা পাকিস্তান ধরে উঠতে পারছে না।
সুতরাং একটা রিভেঞ্জ দিতে হবে। সুতরাং আজকের এই যে অ্যাটাকটার কারণ এইখানটা। আরেকটা কারণ হচ্ছে আমেরিকান প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ওয়াইফ ইন্ডিয়ান অরিজিন, ওরা দিল্লি এসে গেছে। ওরা আজকে বিভিন্ন হিন্দু মন্দিরে ওরা দেখতে গেছে। এইটা একটা ওরা 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 মার্ক করেছে এবং এইটাকে ওরা সুযোগ গ্রহণ করে পৃথিবীর কাছে দেখাতে চাইছে, দেখো কাশ্মীরের উপরে ইন্ডিয়া কন্ট্রোল নিতে পারেনি। এইটা কারণ টেরোরিস্টদের ভাষা এইভাবে, টেরোরিস্টরা দে স্পিক ইন দিস ল্যাঙ্গুয়েজ টু বি হার্ড বাই দ্য ওয়ার্ল্ড, এইভাবে। এইবার আসি বাংলাদেশের জায়গাটা। বাংলাদেশের জায়গাটা ইউনূস সাহেব বাংলাদেশটাকে কি তৈরি করে রেখেছে, ক্ষমতায় এসেই ও চিৎকার করতে শুরু করলো ক্যালকাটা নিয়ে নেবে, চিকেন নেকটা নিয়ে নেবে, মানে শিলিগুড়ি করিডোর নিয়ে নেবে, নর্থ ইস্টের 7 সিস্টার্সকে দখল করে নেবে, এইসব কথাবার্তা বলতে শুরু করলো তার সাঙ্গপাঙ্গরা। এইবার কি খেলাটা শুরু হলো? খেলাটা শুরু হলো এই মুহূর্তে কি হয়েছে, ওখানে আরাকান এরিয়া মানে বার্মার দেশের বে অফ বেঙ্গল কোস্টাল একটা প্রভিন্স আরাকান অঞ্চল। এই আরাকান অঞ্চলটা আমি আগে ডিসকাস করেছি। আরাকান দিয়েই কিন্তু আইএনএ প্রথম ভারত অভিযান করেছিল। আরাকান অভিযানের পরের স্টেপটা হচ্ছে ইম্ফল কোহিমা অভিযানটা। আরাকান ফ্রন্টটা হচ্ছে চাটগা হিল ট্র্যাক্টস, হিলি চিটাগংয়ের আরও পূর্ব দিকে অবস্থিত। এটা হচ্ছে বুদ্ধিস্ট মেজরিটি জায়গা। বার্মা এমনি বুদ্ধিস্ট মেজরিটি জায়গা। আর আরাকানের একটা অঞ্চল আছে যেটা মুসলিম সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। এই আরাকানে এই অঞ্চলে মুসলিমের সঙ্গে বুদ্ধিস্টদের একদম বিভিন্ন ঐতিহাসিক কারণে এটা হচ্ছে যে দ্বন্দ্ব বহু যুগের, বহুবার বলেছি আমি। এই আরাকান অঞ্চলের যারা মুসলিম এদেরকে বলে রোহিঙ্গা। এই রোহিঙ্গারা মনে রাখবেন এরা ছিল ব্রিটিশ সাপোর্টার, তারপরে পাকিস্তান সাপোর্টার। ইভিন এই রোহিঙ্গারা বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় পাক আর্মির সঙ্গী ছিল, রাজাকারের মতো। এরা প্রচণ্ড ভারত বিদ্বেষী, প্রচণ্ড হিন্দু বিদ্বেষী। এখানে তৈরি হয়ে গেছে কতগুলো মিস্টেরিয়াস ফোর্সের ব্যাকিংয়ে। এখন দেখা যাচ্ছে আমেরিকা আছে সেখানে, একসময় চীনেরও সাপোর্ট ছিল। কিন্তু মনে রাখবেন এই চিত্রগুলো প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে, কোন ফোর্সকে কে সাহায্য করছে এইগুলো প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে। আরাকান লিবারেশন আর্মি ওরা 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 মুক্তি চেয়েছে তার ল্যান্ডটা ফ্রম দ্য হ্যান্ডস অফ দি মিলিটারি গভর্নমেন্ট ইন রেঙ্গুন, জান্টা সরকার, যেটা চীন ডোমিনেটেড চায়না গভর্নমেন্টের হাত থেকে মুক্তি চেয়েছে। আর মুক্তি চেয়েছে এই ইসলামিস্ট এই যে রোহিঙ্গাদের হাত থেকে। এরা হচ্ছে আরাকান লিবারেশন আর্মি। এরা বুদ্ধিস্ট একদম, এবং আরও কিছু শক্তির সমর্থন পেয়েছে। এইটা হচ্ছে ইন্ডিয়ার একটা প্লাস পয়েন্ট। আমেরিকা ব্যাকিং করেছে। এবার একটা কি, এবার আর আছে মুসলিমদের স্যালভেশন আর্মি কতগুলো। দেখুন, স্যালভেশন শব্দের সঙ্গে সম্পর্ক হচ্ছে খ্রিশ্চানিটির। স্যালভেশন আর্মি তৈরি হয়েছে কিছু খ্রিশ্চান মিশনারির সাহায্যে, তাই নামটা হচ্ছে স্যালভেশন। যদিও এরা 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 মুসলিম, এরা মিলিশিয়া গ্রুপস, কিন্তু স্যালভেশন কথাটা নিয়েছে ওরা যেহেতু একটা মিশনারি গ্রুপ তৈরি করেছে। এটা এখানে খেলার জন্য ব্যাকিংয়ে এদের সঙ্গে দ্বন্দ্ব। এইবার এইখানে রিলেশনস বিটুইন আরাকান লিবারেশন আর্মি এবং রোহিঙ্গা স্যালভেশনস ফ্লাকচুয়েট করে বিভিন্ন সময়। এই উভয়ই হচ্ছে মিলিশিয়া গভর্নমেন্টের এগেনস্টে। এবার বাংলাদেশ গভর্নমেন্টের সঙ্গে রিলেশনটা ফ্লাকচুয়েট করছে। দেখা যাচ্ছে একসময় যেটা মনে করা হয়েছিল যে রোহিঙ্গা মিলিশিয়া এবং আরাকান লিবারেশন আর্মি দুটোই সাপোর্ট করবে বাংলাদেশ মিলিটারিকে, মনে করা হচ্ছিল, সেটা কিন্তু ফ্লাকচুয়েট করে গেল। আরাকান লিবারেশন আর্মি কিন্তু চট করে চলে গেল এগেনস্ট দ্য বাংলাদেশ আর্মি, বাংলাদেশ গভর্নমেন্ট অলসো। এবং কি হলো,
আরাকান লিবারেশন আর্মি হিলি চিটাগংয়ের মধ্যে প্রায় 10 to 15 কিলোমিটার ভেতরে প্রবেশ করে গেছে। এবং এই যে আরাকান অঞ্চলের যে দুটো ভালো পোর্ট আছে, এবং বার্মা এবং ইন্ডিয়ার বর্ডারে দুটো এই যে পোর্ট আছে, এই দুটো পোর্টের প্রায় দখল নিয়েছে। এই দুটো পোর্টের দখল নেওয়ার জন্য কি হয়েছে, চীনের যে ইনভেস্টমেন্টটা, হিউজ ইনভেস্টমেন্টটা ইন আরাকান এরিয়া, অলসো ইন দ্য এরিয়া অফ দ্য মেনল্যান্ড অফ দি বার্মা, মায়ানমার এরিয়াতে, দুটো এরিয়াতেই জিওপার্ডাইজড হয়ে গেল। বুঝতে পারলাম? অর্থাৎ এই জায়গাটা আমেরিকা ঢুকে চীনকে বিপদে ফেলে দিল। এখানে ইন্ডিয়া কি রোল করছে সেটা পরে আপনারা বুঝতে পারবেন। এবার আসছি আপনি রাশিয়া। সাডেনলি অন সাম অ্যাডভাইস ফ্রম সাম ফ্রেন্ডস, বাংলাদেশ মিলিটারি চিফ চলে গেল রাশিয়া 6 দিনের জন্য। দেখা গেল এখানে রাশিয়ার 3টে বড় ম্যাসিভ জাহাজ বাংলাদেশ চিটাগং পোর্টে ঢুকে গেল, খুব সাইলেন্টলি ঢুকে গেল। রাশিয়া পজিশন নিয়ে নিল। মনে রাখবেন 71 মুক্তিযুদ্ধের সময় ইট ইজ রাশিয়া অ্যান্ড ইন্ডিয়া যারা ওয়ারটা দিয়েছিল এগেনস্ট পাকিস্তান আর্মি, ব্যাকড বাই চায়নাজ ব্লেসিংস অ্যান্ড আমেরিকান ব্লেসিংস, এই যুদ্ধটা। এইবার রাশিয়া কেন? রাশিয়া দেখছে যে বাংলাদেশ এই এই ফ্র্যাজাইল ফ্রন্টে চীন ঢুকে পড়েছে অলরেডি, কারণ চীন উইল নেভার বি অল ওয়েদার ফ্রেন্ড অফ রাশিয়া। সাময়িকভাবে হয়েছে। মনে রাখবেন স্ট্যালিন কখনো মাওকে বিশ্বাস করতেন না। আর যদিও ইউক্রেন যুদ্ধের সময় চীনের সঙ্গে রাশিয়ার একটা বন্ধুত্ব হয়েছিল বিশেষ প্রয়োজনে, এই বন্ধুত্ব স্থায়ী নয়, কারণ চীন সাইবেরিয়া অর্থাৎ রাশিয়ার একটা বড় অংশ দাবি করে বসে আছে। চীনকে কারোরই বিশ্বাস করা উচিত নয়। সুতরাং এই সুযোগে চীন যাতে সুবিধা না পায় এবং আমেরিকাও যাতে সুবিধা না পায়, রাশিয়া তার 3টে বিগ একদম নেভেল ভেসেল ঢুকিয়ে দিল। এই জায়গাটা হচ্ছে একটা দেখার মতো জায়গা। এই জায়গাটা দেখার মতো। তাহলে এই মুহূর্তে বাংলাদেশ ফ্রন্টে কে কে প্লে করছে? বাংলাদেশ আর্মি, পাক আর্মি, আমেরিকান আর্মি, চাইনিজ আর্মি। তুর্কিও প্লে করার চেষ্টা করছে, প্রচুর ওয়েপন্স পাঠিয়েছে। হ্যালো, প্রচুর ওয়েপন্স পাঠিয়েছে ইন্ডিয়ান আর্মি। এই এতগুলো প্লেয়ার এখন প্লে করবে। এই প্লেটা দেখার মতো। অর্থাৎ ইন্ডিয়ার দু প্রান্তে কি পাকিস্তান আফগানিস্তান এরিয়া, সেখানে দ্য জিওগ্রাফি উইল চেঞ্জ। আবার এদিকে আমাদের ইস্টে বার্মা বাংলাদেশ এরিয়াতে, সেখানে জিওগ্রাফি চেঞ্জ হবে। এবার অনেকে চোখ রেখে বসে আছে যে ইন্ডিয়ার যে 7 সিস্টার্স এরিয়াতে, সেখানেও বোধহয় ভারতের শত্রুপক্ষ জিওগ্রাফি চেঞ্জ করতে পারবে। দেখা যাক কে কার জিওগ্রাফি চেঞ্জ করে, আর কোন ফোর্স কীভাবে প্লে করে, এবং কে কার চিকেন নেকটা খায়। কিছু শত্রু, ইন্ডিয়ার শত্রু, তারা শিলিগুড়ি চিকেন নেকটা খেতে চায়। আবার বাংলাদেশ হ্যাজ গট এ চিকেন নেক। সেই চিকেন নেকটা কে খায় দেখা যাক। বার্মারও চিকেন নেক আছে, দেখা যাক কে কার চিকেন নেক। এইভাবে একটা জিনিস বলি আমি, খেলাটা খুব জটিল। এই খেলাটার শেষ কে হাসবে দেখার মতো। আমি বোঝাতে পারলাম একটা জিনিস, শেষ খেলাটা কে। এবং বহু আগে মহাকালের কিছু কথা আছে, সেগুলো বলে আমি শেষ করব। কিছু এইটা ভেবে যে আজ পুতিন আর ট্রাম্পের মিটিং হয়েছে। সঞ্চিতা, ট্রাম্পের মিটিং হয়েছে। সঞ্চিতা, বহু আগে আমি একটা লাইন পড়েছিলাম মহাকাল কথন থেকে, ওমা থেকে, ওই মোহাম্মদ আশরফ থেকে। তোমরা
এক সময় দেখে অবাক হয়ে যাবে, এক সময় সিএইচ কে টাইট দেওয়ার জন্যে আর এবং এ মিট করবে, এক সময় আর এবং এ মোলাকাত করবে, আর এবং এ মোলাকাত করবে সিএইচ কে সাইজ করার জন্য। মহাকালের কথার মধ্যেই আছে, আমি পড়ে শুনিয়েছি। হ্যাঁ, এবার আসছি আমি ৭২-এর ভুলে যান, এখন অন্যরকম খেলা চলছে একদম। ৭২, ৭১, ৭২-এর খেলা একদম। মহাকাল তো বলেই ছিলেন সেখানে, তোমরা এখন আমাকে এই কথাগুলো বলো না, সেকেন্ড ফেজটা আসবে বাংলাদেশে, সেকেন্ড ফেজ উইল কাম। আমি পড়ে শুনিয়েছি, পাতা ধরে পড়ে শুনিয়েছি। প্রসেনজিৎ, এই এত ঘটনা ঘটবে এটা কি জানতো না কেন্দ্রীয় গোয়েন্দা? সেটা আমি কি করে বলবো? অন্তত আমাদের থেকে তো বেশি খবর রাখবে। রাজ্য গোয়েন্দা তাও কোনো পদক্ষেপ নেয়নি আগে থেকে। শুধু হিন্দু হিন্দু রাজনীতি হচ্ছে, কিন্তু হিন্দুদের নিজের ক্ষমতায় বাঁচতে হবে। বিজেপি আচ্ছা শুধু হিন্দু, শুধুই ভোট ব্যাংক নাকি? কি করছেন মোদি, অমিত শাহ? প্রসেনজিৎ বাবু, লেট আস ডু সামথিং। শুধু মোদি আর অমিত শাহ করে দেবে, আমাদেরও কিছু করার আছে। আমাদের আগে তো ৭ দশক ধরে ভারতবর্ষে অনেক রাজ্যে এবং কেন্দ্রে অনেক সরকার ছিল, তারা কি করেছিল? জাস্ট কম্পেয়ার, compare, go to the depth of the world situation and situation in the subcontinent, and you look to the forces, how the Indian political forces are active to kill Hindus inside India. সৌদি আরবকে, সৌদি আরবের ইসলামিক ফেসকে সফট করা এটা কম কৃতিত্ব নয়। ভারতবর্ষের থেকে এর আগে কোনো প্রধানমন্ত্রী, কোনো পলিটিক্যাল ফোর্স সৌদি আরবকে, সৌদি আরবকে এটা করতে পারেনি। আর সৌদি আরবে অতগুলো টেম্পল হয়েছে উইথ দ্য ব্লেসিংস অফ দেয়ার প্রিন্সেস, প্রিন্সেস, এবং এবং লক্ষ লক্ষ গীতা ভাগবত সেখানে ডিস্ট্রিবিউট হয়েছে। এবং মানি, আরব মানি ফ্রম সৌদি আরবিয়া ইজ নট কামিং টু বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান টু বিল্ড দেয়ার মস্ক অ্যান্ড টু ফান্ড দ্য জিহাদি অ্যাক্টিভিটিস। কিপ ইন মাইন্ড। এবং সৌদি আরবের টাকা আজকে ইনভেস্ট হচ্ছে ইন্ডিয়াতে, পার্টিকুলারলি কাশ্মীরে ইনভেস্ট হয়েছে অলরেডি। দ্যাট মানি ইজ বিং স্টার্টেড ইনভেস্টমেন্ট ইন ইন্ডিয়া। ভাই, যে ইসলামিস্ট ফোর্সের ডিএনএ হচ্ছে হিন্দু ফোবিয়া, নট টু টলার আদার রিজিয়ন্স, ইজ নট সো ইজি। পৃথিবীতে এত খ্রিস্টিয়ান কান্ট্রি আছে, ১৫০খানা খ্রিস্টিয়ান কান্ট্রি আছে, দে হ্যাভ failed to tackle these Islamist jihadists. ১৫০খানা খ্রিস্টিয়ান কান্ট্রি, so mighty, they have failed to control the Islamic jihadists. You go to England, how England has become England, Londonistan, how they are behaving, their jihadi terrorists is acting, killing the German Christians, French Christians. Not so easy. Modi and Amit Shah alone, the two persons will not do everything and will sleep together. আমি কি ভাবছি যে আমি এই দুটো ফেসবুক করে বিপ্লব করে দিচ্ছি? এত সহজ নয়, এত সহজ নয়, এত সহজ নয়। পদক্ষেপ নেওয়া এত সহজ নয়। পদক্ষেপ নেওয়ার, ইচ স্টেপ নেওয়ার আগে ওয়াইজ ম্যান মেজার করে কি কনসিকুয়েন্সেস, কি কনসিকুয়েন্সেস।
ভারতবর্ষে কেউ কখনো ভেবেছিল 500 বছরে এ গভর্নমেন্ট, এ সিচুয়েশন উইল কাম হোয়েন রাম টেম্পল উইল বি ইরেক্টেড ইন অযোধ্যা? কেউ কখনো ভেবেছিল 370 সেকশন উইল বি উইথড্রন ফ্রম দ্য কনস্টিটিউশন? যে দেশে মমতার মতো পার্টি আছে, ভাই, বেঙ্গলিজ উই আর, we cannot we could not tackle CPM, we are failing to tackle Mamata. How we tell we'll tackle Islam, Islamic jihadists? এত সহজ নয়। It will take time, it will take time, it will take time। এবার আমি আসছি অন্য কতগুলো জায়গাতে, চট করে আমি বলে চলে যাচ্ছি। না, আমি আজকে অরিজিনালি যেটা আমি বলতে আজকে ভেবেছিলাম বলবো, আমি আজকাল মহাকাল কথন বা ওমা থেকে কিছু কোট নিচ্ছি না। আমি কতগুলো জায়গা থেকে আজকে ভেবেছিলাম কথা বলবো, যেমন কতগুলো বিচিত্রা, কতগুলো, হ্যাঁ, যে জিনিসটা, এই যে ইউএস চায়না নিয়ার ব্রেকডাউন অফ টাইজ, মনে রাখবেন আমি বহুবার বলেছি, চীনের এই যে বাড়বাড়ন্তের মূল জায়গাটা হচ্ছে আমেরিকান ব্যাকিং, আমেরিকান টেকনোলজি এবং ফিনান্সের ব্যাকিংয়ের জন্যই চীনের বাড়বাড়ন্ত। এই যে ইউএস চায়না এই যে টাইটা, দ্যাট ইজ কোলাপসিং। এটা হচ্ছে ওয়ার্ল্ড ইকুয়েশনের চেঞ্জিংয়ের একটা মূল জায়গা। এই ব্রেকডাউনটা করছে বলেই ইন্ডিয়া স্পেস পাচ্ছে, রাশিয়া আবার ব্রিড করবে, এবং চায়নাকে কন্টেন না করলে, যেমন একদিক থেকে গোটা পৃথিবীতে বলছি, পৃথিবীর মুক্তির জন্যে, শান্তির জন্যে ইসলাম মাস্ট বি কন্টেন্ট, পৃথিবীর শান্তির জন্যে ইসলাম মাস্ট বি কন্টেন্ট। এবং ভারতবর্ষের এই মুহূর্তে যদি ইনসাইডের সব থেকে শত্রু কেউ হয়ে থাকে, ইন্ডিয়ান সিকুলারিস্ট, ইট ইজ ইন্ডিয়ান সিকুলারিস্ট। মহাকালের একটা কথা আবার উচ্চারণ করেছি, যখন ধর্মের ভিত্তিতে দেশভাগ হয়েছিল 1947 অগাস্টে, ধর্মের ভিত্তিতে, এবং 1/3 অফ দি ল্যান্ড মাস পাকিস্তান পেয়েছিল, ইস্ট অ্যান্ড ওয়েস্ট, তখন গোটা ভারতবর্ষের মুসলমানদের সংখ্যা কত ছিল? হার্ডলি 17-18%, বাট দে গট 33% ল্যান্ড। সেই সময় এই ভারতবর্ষে কোনো মুসলমান থাকার কোনো অধিকার ছিল না। ইউ গট ইউর ল্যান্ড। তারপরেও তারা রয়ে গেছে, শুধু রয়ে গেছে নয়, পাকিস্তান থেকে তারও পরে ইন মিলিয়ন্স Muslims has infiltrated into India, particularly from East Pakistan, more so after 1947, with the patronage of CPM, then with the patronage of TMC. And you, the Bengalis, we the Bengalis, we have supported TMC, and before that CPM. আমাদের কথা বলার কোনো নৈতিক অধিকার নেই। We the secularists of Bengal, we are basically traitors. এবার আসছি আমি, এবার তারপরের হেডলাইনটা হচ্ছে, হ্যাঁ, তারপরে হেডলাইনটা আরেকটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া, টাইমস গ্লোবালে, ইউএস ট্যারিফ অন চায়না ইম্পোর্টস হিটস 245%। এটা কেউ কখনো ভাবেনি। মোদি, ট্রাম্প এসে ক্ষমতায় এসে ওয়ার্ল্ডের সমস্ত কান্ট্রির উপরে ট্যারিফ অ্যাড করেছে, ইনক্রিজ করেছে প্রথম সবার, কিন্তু সবার জন্য 90 দিন সে হল্ট করেছে। অনেকের জন্য ট্যারিফ সে নেগোসিয়েট করছে ইন্ডিভিজুয়ালি, প্রত্যেক কান্ট্রির সঙ্গে সে আলাদা করে ট্যারিফ নিয়ে নেগোসিয়েট করছে। বাট চায়নার জন্য সে বাড়াতে বাড়াতে 100%, 145%, নাও বাড়িয়েছে 245। অর্থাৎ আমেরিকান মার্কেটে সে আর কোনো চাইনিজ গুড দেখতে চায় না।
এটা খুব হার্ড স্টেপ, টাফ স্টেপ, নো ডাউট। এতে আমেরিকান ইকোনমি ইনিশিয়ালি কিন্তু আঘাত পাবে, বাট হি হ্যাজ টেকেন দ্যাট রিস্ক। তাকে রিস্ক নিতে হয়েছে আজকে। এটা না করলে একসময় চাইনিজ ইকোনমি উইল সোয়ালো দ্য আমেরিকান ইকোনমি, আমেরিকার ডমিনেন্সকে ধ্বংস করে দেবে। তাকে, ডোনাল্ড ট্রাম্প ইজ নট এ স্টুপিড ম্যান, তাকে নিতে হয়েছে, তাকে নিতে হয়েছে। এবার আসছি আমি আর কতগুলো হেডলাইনের কাছে, যেমন একটা, ও আমি আজকে একটা, এটাই হচ্ছে আবার ওদিকে একটা ইসরায়েল সম্বন্ধে বলে রাখি, ইসরায়েল সম্বন্ধে বলে রাখি, মহাকালের কথা দিয়ে বলে রাখি, ইসরায়েল বাঁচবে। যদিও আমি একটা জিনিস বারে বারে বলি, 1947-এ পাকিস্তান তৈরি হয়েছিল। শুধু এখানে যদি ইতিহাস থেমে যেত, তাহলে আজকে দিল্লির লাল কেল্লায় পাকিস্তানি ফ্ল্যাগ উঠত। সেটা যে ওঠেনি তার বড় কারণ, তার 2 বছর পরে, 1 বছর পরে ইসরায়েল তৈরি হয়েছিল। ইসরায়েল একা একা হাতে তার সারাউন্ডিংসে মুসলিম কান্ট্রিগুলোকে সে একা ফাইট দিচ্ছে। ইসরায়েল কাউকে আক্রমণ করতে যায়নি তার জন্মের পরে, ইসরায়েলকে সমস্ত মুসলিম কান্ট্রি আক্রমণ করেছিল। ইসরায়েল নিজে নিজে জন্মায়নি, সে ইউএনও রেজলিউশনস নিয়েই জন্মেছিল। আক্রমণকারী জিউসরা নয়, আক্রমণকারী মুসলিমসরা, আর ল্যান্ডটা অরিজিনালি তাদের ছিল। আর সেকুলারিস্টরা ইন্ডিয়াতে, উই ডু নট সাপোর্ট ইসরায়েল জিউস, উই সাপোর্ট মুসলিমস। ইসরায়েলের সেক্রেট সাপোর্ট ছিল বলেই ইন্ডিয়ান আর্মি হ্যাজ বিকাম সো স্ট্রং। যদিও ইন্ডিয়া গভর্নমেন্ট had not the courage to recognize, neither Indira government nor Nehru government, they had not the courage to recognize Israel. Now our government, this central government has got the courage. এবং ইসরায়েলের ইন্টেলিজেন্স এবং সফিস্ট ইকুইপমেন্টসের সাপোর্ট ছিল বলে আমরা যুদ্ধে বারে বারে জিতেছি। দে আর সো হেল্পফুল টু ভারতবর্ষ। বাট আমাদের সেকুলারিস্টরা সবসময় জিউসদের ঘৃণা করে। ভাই আমাদের স্ট্যান্ডটা ক্লিয়ার করি, আমরা কি চাই, কি চাইছি। মহাকাল বলেছেন একটা কথা, জিউসরা, ইসরায়েল বাঁচবে, ওরা মাথা উঁচু করেই থাকবে, কারণ ওদের এই গুণগুলো আছে। এই গুণগুলো তোমরা শেখো। তার কালচার, তার হিস্ট্রি, তার যে শ্রদ্ধা ভালোবাসা, সে 2000 বছর রিফিউজি থেকেও সে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভিখিরির মতো ঘুরতে ঘুরতেও সে ধরে রেখেছে। আর তোমরা পালিয়ে বেড়াও, কান্নাকাটি করো। আরো বলে গেছেন, ও কাজ চলা মতো একটা আন্ডারস্ট্যান্ডিং আরব ল্যান্ডের সঙ্গে, আরব দেশের সঙ্গে করে নেবে, এবং তাই তো হয়েছে পরবর্তীকালে ট্রাম্পের সঙ্গে। আরব ল্যান্ডের সব থেকে শক্তিশালী কারা? ইজিপ্ট ছিল এক সময়, সৌদি আরব, ইউএই, তার আন্ডারস্ট্যান্ডিং মোটামুটি হয়ে গেছে। সিরিয়াকে আমরা ইরানকে আমরা কখনোই আরব ল্যান্ডের দেশ মনে করি না, এবং ইতিহাসেও জিওগ্রাফিতে লেখা হয় না। ইরান অনেকভাবেই সাউথ এশিয়ার অংশ, নট অফ দি আরব ল্যান্ড। পারস্য, দেখা যাক ইরানের সঙ্গে কি খেলা হয়, দেখা যাক। এবার আসছি আমি আরো একটা একটা আজকে যেটা একটা, আমি বিভিন্ন অন্য একটু কথা বলবো। এবং আরেকটা জিনিস, এই যে আজকে দেখবেন বেঙ্গলে মমতা ব্যানার্জি উইল এনকারেজ দ্য জিহাদিস্টস,
কারণ মমতা ব্যানার্জি তার নিজের পাপের চক্রে এখন জড়িয়ে পড়েছে, বিভিন্ন পাপ কাজের চক্রে নিজে জড়িয়ে পড়েছে। আগে পাপ কাজগুলো করে সে অন্য লোকের ঘাড়ে বন্দুক রেখে বেরিয়ে যেত, এখন এমন কতগুলো পাপ চক্র পড়ে গেছে যে চক্রের জালে নিজে জড়িয়ে গেছে, বেরোতে পারছে না। সে 24 ঘন্টা আগে বলছে আমি এসএসসির সমস্ত পেপারস বের করে দেব, কে টেন্টেড কে নন টেন্টেড। 24 ঘন্টা পরেই একদম উল্টে গিয়ে বলছে না, বের করা যাবে না। এবং এ থেকে সে মুক্তি পেতে চাইছে। সে জানে মুক্তির দুটো পথ, যদি সেন্ট্রাল গভর্নমেন্ট আমাকে ডিসমিস করে দেয়, আমি তো মুক্ত পেয়ে গেলাম, তাহলে আমি এবার ভিকটিমস কার্ড খেলবো, আর আমাদের সব মেয়েরা গিয়ে লোকেরা গিয়ে আবার তাকে ভোট দেবে। একটা ভাবছে আমি আমি এই টেরোরিস্টগুলোকে এখানে ঢুকিয়ে তাদেরকে দিয়ে আমি এই আগুন জ্বালাবো, এই ক্যাওসের মধ্যে ভারত সরকার পড়ে যাবে, দি গভর্নমেন্ট ও সেন্ট্রাল গভর্নমেন্ট উইল বি ডিস্টার্বড। আমি বর্ডারে আগুন জ্বালাবো, ওপার বাংলার টেরোরিস্টের সঙ্গে হাত মিলিয়ে আমি আগুন জ্বালাবো। দি সেন্ট্রাল গভর্নমেন্ট উইল বি উইক অ্যান্ড ডিস্টার্বড। আমি বারে বারে বলবো ওরা ফেল করছে। আমি বর্ডারে বিএসএফ এর ক্যাম্প তৈরি করার জায়গা দেবো না, কিন্তু পরক্ষণেই বলবো বিএসএফই পাঁচটা টেরোরিস্টগুলোকে ঢোকাচ্ছে, এই খেলাটা খেলবো। আর ওখানে বিপদে পড়ে গেছে নেহরু গান্ধী ডাইনেস্টির লোকেরা। ওরা তো সেই আইনে গভর্নমেন্ট টাকাও চুরি করেছিল, 8 দশক ধরে ওরা প্রচুর টাকা চুরি করেছে বিভিন্ন ইন্টারন্যাশনাল ডিলসে, অল আর্মি পারচেজ ডিলসে ওরা টাকা চুরি করেছে, কোটি কোটি টাকা চুরি করেছে, ধরা পড়েনি। ধরা পড়ছে এখন কোথায়? ধরা পড়ছে এখন একদম কয়েকটা সংস্থার, এজেএল এবং হেরাল্ডের যে প্রচুর টাকা চুরি করেছে সেইটা ধরা পড়ে গেছে, এখন চার্জশিটেড। এখান থেকে মুক্তি। এই কেস তো বিজেপি গভর্নমেন্ট করেনি, এই কেস তো হয়েছিল কবে? 11 সালে যখন ইউপিএ গভর্নমেন্ট, তখন তোমরা সুপ্রিম কোর্টেও গেছিলে, সুপ্রিম কোর্ট না না এই কেস উইথড্র করা যাবে না, এই কেস ডিসমিস করা যাবে না, এই কেস কন্টিনিউ করবে, ইনভেস্টিগেশন চলবে। হয়েছে, সিবিআই হয়েছে, ইডি হয়েছে, একদম কোর্টের ছত্রছায়াতেই হয়েছে, কোর্টের অর্ডার নিয়েই হয়েছে। চুরি ধরা পড়েছে, চার্জশিটেড হয়েছে, এ থেকে মুক্তি চাইছে। কারণ কংগ্রেস যেটা করে চিরকাল, মুক্তি পেতে তারা টেরোরিস্টদের সাহায্য নেয়। যখন ইন্দিরা গান্ধী অ্যারেস্ট হয়েছিল তখন তার লোকেরা বিমান ছিনতাই করেছিল। যখন ইন্দিরা গান্ধী ক্ষমতার বাইরে ভিন্দারওয়ালাকে নিয়ে এসে পাঞ্জাবে খালিস্তান মুভমেন্ট তৈরি করিয়েছিল। কি মমতা ব্যানার্জি, কি কংগ্রেস ডাইনেস্টি, নেহরু গান্ধী ডাইনেস্টি, they will encourage these jihadi activities, terrorist activities, anti-national activities to disturb the government of India, যাতে ওরা মুক্তি পায়। আর পাঞ্জাবে আজকে কাশ্মীরে কিছু লোক খুন হয়ে গেছে, তাই জন্য আমাদের মতো কিছু লোক তো এখন ব্লেম করবোই, সব মোদি কি করছে, অমিত শাহ কি করছে, আমরা কি করছি, হোয়াট উই আর ডুইং, হোয়াট উই আর ডুইং। দেশের সর্বনাশ যে নেহরু গান্ধী ডাইনেস্টি 7 দশক করে গেছে, তাকে আরএসএস ভোট দিয়ে নিয়ে আসেনি, মোদি অমিত শাহ ভোট দিয়ে নিয়ে আসেনি, উই দ্য পিপল হ্যাজ ডান দিস। আর পশ্চিমবাংলার সর্বনাশ যদি সিপিএম করে থাকে, এখন তৃণমূল করে থাকে, তাদেরকে মোদি আর অমিত শাহ করে নিয়ে আসেনি। উই হ্যাভ ডান দিস। এই ক্রাইম যদি হয়ে থাকে, এই ক্রাইমটা আমরা করেছি। আমি শেষ কথা বলে থেমে যাব। মহাকাল, বহু আগে দেখবেন মহাকালের কথার মধ্যেই আছে, তোমরা মানুষের জীবন ভাবছো, প্রাণ বলছো, প্রাণ বলছো, এই প্রাণ পৃথিবীর বিভিন্ন মহাবিশ্বের বিভিন্ন জায়গাতে আছে। তোমাদের থেকেও আর উন্নততর প্রাণী আছে, এক্সট্রা টেরেস্ট্রিয়াল সুপার হিউম্যানস আর দেয়ার। অ্যালবার্ট আইনস্টাইন এক জায়গায় বলছেন,
যে আমি মনে করি না আমার ভগবান, মাই গড ইজ সো মাইজার, সো লিটল, আমার ভগবান অনেক বড়, মাই গড ইজ ভেরি বিগ। এটা মনে করার কোনো কারণ নেই যে শুধু এইটুকু সোলার সিস্টেমের, এইটুকু আর্থে শুধু মানুষ আছে, আর কোথাও মহাবিশ্বের কোথাও নেই। মাই গড ইজ ভেরি বিগ, মাই মাই গড ইজ নট মাইজার। এবং এটা বলেই শেষ করব। এবং একটা জায়গায় মহাকাল বলেছে, দরকার হলে ওই এক্সট্রা, তোমাদের যদি এখানকার পৃথিবীর লোক আর তোমার দেশের লোক যদি পচে যায়, দরকার হলে সেই এক্সট্রা টেরেস্ট্রিয়াল মানুষদের, সুপার হিউম্যানদের আমি এখানে নিয়ে আসব। আজকেই কদিন আগে একটা দি টাইমস অফ ইন্ডিয়াতে পেজ 1 বোধ হয় একটা হেডলাইন আছে, সায়েন্টিস্ট ফাইন্ড স্ট্রংগেস্ট হিন্টস ইয়েট অফ লাইফ ব্রিমিং অন দি ডিস্ট্যান্ট প্ল্যানেট। এটা ইংল্যান্ডে বসে একজন অ্যাস্ট্রোনোমার, নাম তার নিক্কু মধুসূদন, ইন্ডিয়ান অরিজিন, তার গবেষণা। এই যে বিশাল মহাবিশ্ব, সো মেনি গ্যালাক্সিজ, সো মেনি ইউনিভার্সেস, প্যারালাল ইউনিভার্সেস, মাল্টিভার্সেস, there are so many systems, so many solar systems, star systems. Or in the language of Albert Einstein, my God is not so poor, not so miser. সে একটা পৃথিবীতে মানুষ তৈরি করে রেখেছে, এটা ভাবতে আমার কষ্ট হয়। সুশান্ত দা, মোদি অমিত শাহ কিছু কথা বলছে না, কিছু কথা বলছে না। সাইক্লোন যখন আসে কথা বলে না, কথা বলে না। যখন পার্ল হারবারের উপরে যখন জাপানিজরা যখন সিরিজ অফ প্লেন আর বোম্বিংস করেছিল, তার আগে একটা কথা বলেনি, কথা বলেনি, একটা কথা বলেনি। হিটলার যখন ঝাঁপিয়ে পড়েছিল অন্টু রাশিয়া, একটা কথা বলেনি, একটা কথা বলেনি। কারণ কথা বলাটা, কথা বলার একটা ইম্পর্টেন্স আছে, কথা না বলারও একটা ইম্পর্টেন্স আছে। যেমন শরৎচন্দ্রের সেই লাইনটা আবার মনে করে দিচ্ছি, দিবালোকে আলোকের একটা সৌন্দর্য আছে, আবার অন্ধকারের একটা সৌন্দর্য আছে। কথা বলার একটা সৌন্দর্য আছে, একটা সিগনিফিকেন্স আছে। কথা না বলা, সাইলেন্স, ডিপ সাইলেন্স, তার একটা অর্থ আছে। কটা বাজলো? শুভরাত্রি, শুভরাত্রি। এই শক্ত প্রশাসন না থাকলে দেশ রক্ষা করা কঠিন। এই প্রশাসনটা কে দেখবে? ল অ্যান্ড অর্ডার তো স্টেট সাবজেক্ট অ্যাজ পার কনস্টিটিউশন। ওয়েস্ট বেঙ্গলে স্টেট গভর্নমেন্ট কারা রান করছে, আর কাশ্মীরে কারা রান করছে? আর সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের জুডিশিয়ারি কারা 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 হেডে বসে আছে? জাজেরা, দোজ হু হ্যাজ নো অ্যাকাউন্টেবিলিটি, যাদেরকে এই মঞ্চে ওঠার জন্য একটা কখনো অল ইন্ডিয়া পরীক্ষা দিতে হয় না, থ্রু অনলি সিলেকশন, যে কলেজিয়াম সিস্টেম, এটা কে তৈরি করে রেখেছে? দিস সিস্টেম ইজ নট ক্রিয়েটেড বাই দ্য বিজেপি গভর্নমেন্ট, বাই মোদি, অমিত শাহ। অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলে এই যে হিন্দু খুন হয়েছে আর কাশ্মীরে হিন্দু খুন হয়েছে, লোকাল গভর্নমেন্টস ইজ নট ক্রিয়েটেড বাই মোদি অ্যান্ড অমিত শাহ। Try to blame the things, have the overview. ভাই ৮০ বছরের পাপের প্রায়শ্চিত্ত একদিনে হবে না। All mistakes will not be undone in one night. And পাপের প্রায়শ্চিত্ত আমাদেরও করতে হবে। শুভরাত্রি।